সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ পদধারী ভুয়া মুক্তিযোদ্ধাদের কি হবে। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর সাদাত হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান, স্থপতি মোবাশ্বের হোসেন, ভাইস প্রেসিডেন্ট সেক্টর কমান্ডার্স ফোরাম, শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ঘোষণা দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের অনলাইন রাজনৈতিক সম্মেলন, অংশ নেওয়া অনেককেই শনাক্ত করার দাবি গোয়েন্দা পুলিশের। আইনের শাসনের প্রতি শেখ হাসিনার অনড় অবস্থানে বেড়েছে জনসমর্থন, মন্তব্য আওয়ামী লীগের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কাজে লাগিয়ে টিকে আছে সরকার, বলছে বিএনপি। চট্টগ্রামের বায়েজিদে মাজারে ঢুকে দুজনকে গলা কেটে হত্যা, পালানোর সময় ককটেল বিস্ফোরণ। মাজার বিরোধী উগ্র গোষ্ঠী হত্যাকাণ্ড ঘটিয়েছে ধারণা পুলিশের। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছনার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের পর অভিযুক্ত বখাটে রুহুল গ্রেফতার, শাস্তির দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন। এবং টানা বৃষ্টিতে সরবরাহ নেই সবজির বাজারে, কাঁচামরিচ কেজিতে আরও ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, ক্রেতাদের নাভিশ্বাস। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আসলে আমরা জানি যে সরকারের একেবারে উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তি তারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরি করছিলেন এবং তাদের সেই মুক্তিযোদ্ধা সনদ যে ভুয়া সেটি প্রমাণিত হয়েছে। বছরখানেক আগেই ৫ জন সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে। সম্প্রতি একজন প্রাক্তন সচিব, যিনি এখন আবার প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তারও মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা কিন্তু আমরা নিতে দেখিনি। কিন্তু এটি কিন্তু একেবারে বলা যেতে পারে এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ। তারা কি আর সরকারি কর্মকর্তা হিসেবে এত উচ্চ পদে চাকরি করতে পারেন কিনা, নৈতিকতার প্রশ্নটিও যুক্ত। আমি ডক্টর সাদাত হোসেন আপনার কাছ থেকেই শুনতে চাই প্রথমে, আপনি কি মনে করেন একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা হিসেবে? দেখেন, মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিচের দিকের লোকজন অনেকে নিয়েছে। এটা আমাদের স্বাধীনতা পর অর্থাৎ স্বাধীনতা বলবো না, আমি বিজয় দিবসের পর, কারণ আমি তো স্বাধীন হয়েছি ২৬শে মার্চ, কিন্তু বিজয় দিবসের অর্থাৎ হানাদার মুক্ত হওয়ার পরই দেখা গেছে যে বিভিন্নভাবে যারা মানে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল না, এমনকি যারা বিরোধিতাও করেছে, তারা ওকে ধরে বিভিন্ন সার্টিফিকেট করেছে। তবে এটা মোটামুটিভাবে আমি বলবো যে নিম্ন বা মধ্যম পর্যায়ে ছিল। এই গত বৎসর যে ঘটনাটা ঘটেছে এবং তার লাস্ট ইয়েটা আমরা কয়েকদিন আগে দেখেছি, এইটা কিন্তু খুব দুঃখজনক। সরকারের হাইয়েস্ট হচ্ছে সচিব, এবং সচিবেরকে সরকারের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার বলা হয়। আমাদের রুলস অফ বিজনেসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে 91-এ পার্লামেন্টারি সিস্টেম আবার হওয়ার পর, রিইন্ট্রোডিউসড হওয়ার পর, এবং সেখানে মাননীয় মন্ত্রীকে আপনার চিফ এক্সিকিউটিভ অব দ্য মিনিস্ট্রি বানানো হয়েছে। কিন্তু প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার এটা কিন্তু সচিবকে রাখা হয়েছে। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসারটার ব্যাখ্যা আমি একটু দেই সাধারণ মানুষের জন্য। তার মানে সরকারের যত টাকা পয়সা এটা তো মন্ত্রণালয়ের মাধ্যমেই যাবে। যে কোনো টাকা পয়সা বরাদ্দ কিন্তু মূল বরাদ্দটা কিন্তু মন্ত্রণালয়কে দেওয়া হয়, এবং মন্ত্রণালয় এই টাকা বিভিন্ন কাজে, বিভিন্ন ডাইরেক্টরেটের মধ্যে, অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন প্রজেক্টের জন্য ইত্যাদি টাকাটা ছাড় করে, এবং তারাই এটা চেক করে দেয়। হিসাব নিকাশও কিন্তু পার্লামেন্টারি কমিটি, যেটা পিএ কমিটি বলা হয়, সেখানে আলটিমেটলি হিসাব নিকাশ কিন্তু
বা সেক্রেটারিকে দিতে হয়। আমরা সেখানে বহুবার হিসাব নিকাশের প্রশ্ন উঠেছে, আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করেছে। তো এটা ধরে নেওয়া হয় যে সচিবের দায় দায়িত্ব আছে, তার একটা ইন্টিগ্রিটি আছে, এবং সরকারি চাকুরিতে বিশেষ করে সরকারের যে এই যে পদবিন্যাস, এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি সচিব, আরেকজন হয়তো যুগ্ম সচিব, আরেকজন উপসচিব, নট নেসেসারিলি যে আমি ডিপটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি এমনকি এসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে জ্ঞানে গরিমা আমি যে সব উপরে, এমন কোনো কথা নাই। কারণ জ্ঞান গরিমা মানুষের পড়াশোনার উপর নির্ভর করে। যখন আপনি ডিপটি সেক্রেটারি হন তখন আপনার বয়স 40-45 বছর হয়, আপনি পড়াশোনা মোটামুটি যা করার কি করেছেন, আরও আপনি পড়াশোনা করছেন নিজস্ব উদ্যোগে। সুতরাং একজন ডিপটি সেক্রেটারি একজন সচিবের থেকে কিন্তু জ্ঞান গরিমা হয়তো ভালো হতে পারে, কিন্তু সচিবকে বিশ্বাস করে কেন? সরকার মনে করে এই যেই লোকটা আমার ইয়েতে এতদিন কাজ করেছে, যত বেশি কাজ করবেন তত কমিটমেন্ট। এখানে জিনিসটা অন্য কিছু না। আমি যখন সচিব তখন সরকার মনে করে যে আমার এই যে সরকারি সংগঠন বা প্রশাসন যন্ত্র, তার প্রতি এর কমিটমেন্ট হাইয়েস্ট। আমার থেকে জয়েন্ট সেক্রেটারি অনেক বেশি নলেজেবল হতে পারে, কিন্তু সরকার ধরে নেয় যে আমি দীর্ঘদিন কাজ করার ফলে আমার কমিটমেন্ট টু দ্য গভর্নমেন্ট ইজ হাইয়েস্ট এবং আনকোয়েশ্চেনেবল। এবং সাধারণত এই প্রেমিসে কিন্তু কাজ চলে। সচিবদেরকে মনে করা হয় যে তারা অন্য যাই কিছু করুক, মানে তার একটা বেসিক ইন্টিগ্রিটি থাকবে, প্রোপ্রাইটি থাকবে, একটা বটম লাইন, যাকে বলে আমরা আলোচনায় বলি বটম লাইন থাকে। সেইখানে এই ঘটনাগুলি যখন এসছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক মনে হয়েছে যে এই ধরনের হওয়া তো কথা নয়। এখানে কিন্তু তার প্রেক্ষিতে যেই কথাটা আমরা আলাপ আলোচনা করি, আমি মনে হয় মুবাশশর সাহেবকে অনেকবার বলতে শুনছি, আমি জানি না শাহরিয়ার সাহেবের ওপিনিয়ন কি, একটা পলিটিক্যাল গভর্নমেন্টে কিন্তু হাইয়েস্ট লেভেলেও আপনার পোস্টিং বা আমি সরকারি চাকরি করেছি, আমি দেখেছি পলিটিক্যাল একটা, যাকে বলে আমরা পলিটিক্যাল একটা টোন থাকবে। এটা আপনি করতে পারবেন না পলিটিক্যাল গভর্নমেন্টে কিছু, কিন্তু বিশেষ করে কতগুলি খুব স্পর্শকাতর সেন্সিটিভ পোস্টে নেওয়ার সময় দেখবে যে ইজি পলিটিক্যালি কারেক্ট। যেমন আপনার হোম সেক্রেটারি, ইনফরমেশন সেক্রেটারি, তারপরে জনপ্রশাসন সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, এগুলো মোটামুটি দেখে যে মিনিমাম তাকে নিউট্রাল হতে হবে, তার ইন্টিগ্রিটি থাকতে হবে। কারণ যদি আমি মনে করি যে না বা ঢাকার ডিসি ধরেন, আমি ঢাকার ডিসি, ঢাকার কমিশনার, আমি যদি মনে করি যে না ভিতরে আমার মতের বিরুদ্ধে কাজ করছে, অন্যান্য দলের সাথে একটা গোপন সম্পর্ক, আমরা যদি শিওর হই, তো আপনি প্রধানমন্ত্রী হলো, আপনি তখন ইজি ফিল করবেন না যে না এই লোকটা নিয়ে তো আমার কাজ চালানো ডিফিকাল্ট। তাকে হয়তো একটা আমি বলবো একটু লেস ইম্পর্ট্যান্ট পোস্ট বা লেস স্ট্র্যাটেজিক পোস্ট বলি আমি, সেগুলিতে হয়তো তাকে দেওয়া হবে, সে কাজ করবে, তাকে চাকরির থেকে সরিয়ে দিতে বলছি না, কিন্তু ওইখানে এটা হবে পলিটিক্যাল গভর্নমেন্টে। এটা খুব, তো আমার বক্তব্য হচ্ছে, বোধহয় এটা মুবাশশর সাহেবেরও আমি শুনেছি একই টাইপ বক্তব্য, যে আপনার মতের সাথে বিরোধী নয় সেরকম আরো অন্তত 100 জন লোক আছে, সেই লোকদের মধ্যে বেস্ট যে, অথবা সেকেন্ড বেস্ট, থার্ড বেস্ট, তাকে আপনি দেন। কিন্তু এই যে এদেরকে সচিব বানানো হলো, এটা কেন হয়? এটা হয়, আমি যেটা বলি, আমি দেখেছি কাছের থেকে, আমি অনেক লিখেছি এর উপরে, ধৈর্যের অভাব, সময় দিতে চায় না। একটা লোক যদি আপনি তাকে ধরেন আপনার সচিব বানাবেন, তার জন্য অন্তত আপনি 5 ঘন্টা 10 ঘন্টা সময় দেন, তাকে আপনার বলেন যে তার রেকর্ড আনো, কি হয়েছিল সব, তার কোথায় আছে, এখানে খারাপ শুনতে আমাকে রিয়াকশনে বলতে পারেন, তার বাপ দাদা 14 গোষ্ঠীর খোঁজ নিতে হবে। সেইখানে যদি এই ধরনের খোঁজ না নিলে দেখা যায় কে যে কি হয়ে যেতেছে, এই জাতীয় লোক, এদের আপনার রেকর্ড কিন্তু আমি খবর নিয়েছি, ট্রেনিং একাডেমি থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে নিয়েছি, তাদের রেকর্ড কোনোদিন ভালো ছিল না। এবং ভালো ছিল না বলেই এখানে শাহরিয়ার কবির সাহেব এগুলি নিয়ে বেশি ডিল করেন। আওয়ামী লীগের গভর্নমেন্টে চিফ প্রসিকিউটর অব দি মানে এই যে কি মানবতা বিরোধী তার বিরুদ্ধে কি করে রাজাকারের চিফ ইনভেস্টিগেটর না ইনভেস্টিগেটর, যেটা হান্নানের পরে হয়েছে, তার বিরুদ্ধে আপনার কি করে রাজাকারের অভিযোগ আসে?
আওয়ামী লীগের তো, যাই হোক, আওয়ামী লীগের গভর্নমেন্ট বা আওয়ামী লীগের তো মুক্তিযোদ্ধার অভাব নাই, হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে এবং উপযুক্ত লোকও আছে। তো এটা হচ্ছে কেন? এটা হচ্ছে ওই সময়টা দিতে চায় না। কেউ হয়তো কি বুঝেছে যে আমি জানি ভালো, উনি খুব ইয়ে করে দেন, তাকে একটু দেখে আমাদের মানে বলতে হয় যে বাপ দাদার ইয়ে দেখে, নিজের ইয়ে দেখে, তো এইগুলি হয়ে যায়। আমি বহু গভর্নমেন্টে দেখছি। এতে এইখানে আপনার যাদের ইয়ে হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমরা যতদূর জানি এদের একেবারে ট্রেনিং একাডেমি থেকে যদি খোঁজ নেন, তারপরে বিভিন্ন পজিশনে যে খোঁজ নেন, আপনি দেখেন তাদের বিরুদ্ধে অনেক হয়েছে। কারণ আমেরিকান অ্যাম্বাসেডার একজনের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে না। তো এগুলি দেখে আপনাকে কাজ করতে হবে যে যাতে এই ধরনের এম্বারাসিং সিচুয়েশন পরে না হয়, এবং এই ধরনের স্ট্র্যাটেজিক পোস্ট, এত হাই লেভেল পোস্ট যাতে এই ধরনের কেলেঙ্কারি যারা করতে পারে তাদেরকে পদায়ন না করা হয়। যে আমি স্থপতি মুবাশশির হোসেন আপনার কাছে যাব, যেটা ডক্টর সাদাত হোসেন বলছিলেন যে এরা কি করে সচিব হতে পারে, এটা তো একটা বিবেচনা গেল। কিন্তু সচিব হওয়ার পরও যখন দেখা যায় যে এরা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত হচ্ছেন এবং প্রমাণ হচ্ছে যে এরা এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, যেটা একটা ফৌজদারি অপরাধ আমি বলবো, দেখা যাচ্ছে কিন্তু সনদ বাতিলের পরও তৎকালীন স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া তিনি প্রধানমন্ত্রীর সাথে একটা সফরে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে। তো তার মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু সেভাবে নেওয়া হচ্ছে না। আমি মাঝে মাঝে আমি একটা প্রজেক্ট, আমার যদি একটা লাইফের একটা ইন্টারেস্টিং প্রজেক্টের কথা বলি, একটি প্রজেক্টে আমরা ডিজাইন করেছিলাম, সেখানে আইডেন্টিফাই করতে পারলাম যে আমার ইঞ্জিনিয়ার এবং যার প্রজেক্ট তার ইঞ্জিনিয়ার দুজনে মিলে কন্ট্রাক্টরের সাথে রাত্রেবেলা এই কাগজপত্র চেঞ্জ করে চুরির কাজটি করছে। সামহাও ওই সব কাগজপত্র জোগাড় করে জিগস করে আই ফাউন্ড ইট আউট এবং দুইজনকেই ডাকলাম। তো ডাকার পরে তো আলটিমেটলি তারা কসম টসম খেয়ে বললো না। তারপরে যখন আমি কাগজ দেখালাম বললো, তখন আর কথা উত্তর দেয় নাই। এখন আমি মালিকের কাছে গেলাম, হাইলি, আমি নাম বলবো না যেহেতু বিরাট নামি দামি লোক, এবং সেখানে আমাদের ইউনিভার্সিটির একজন টিচার, নামি দামি টিচার ইনভলভ ছিলেন। ওনারা দুইজন সরাসরি বলেন এদেরকে বের করে দেন। তাই বললেন যে আপনি আমাকে একটা কাজ করেন, গ্যারান্টি দেন যে এরপরে যে আসবে এর চেয়ে বড় চোর হবে না। আমি এটা এই জন্য বলতেছি, সামটাইম বোধহয় আমাদের পলিটিক্যাল লিডাররা চিন্তা করে যে ওর সম্পর্কে সব খারাপ তথ্য আমার কাছে আছে, আমি বোধহয় ওকে টুইস্ট করে অনেক কিছু করতে পারবো। এই চিন্তা ছাড়া আপনি যে তথ্যটি দিলেন জানার পরে সে এই সুযোগগুলি পায় কেমন করে। আরেকটি প্রশ্ন, সাদাত ভাইয়ের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত, আমি সবসময় একটি কথা বলি যে আমাদের প্রায় বলা হয় রাজনীতিকরণ করা যাবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রাজনীতিকরণ করতেই হবে। আমার হোম মিনিস্টারকে এবং হোম সেক্রেটারিকে নিয়ে আসতে হবে যে আমার দলের নীতিতে বিশ্বাস করে। কোন দলের নীতি কিন্তু মানুষ হত্যা না, চুরি করা না, ডাকাতি করা, সঠিক নীতিতে বিশ্বাস করে। সেই লোকগুলিকে দলের ভিতর থেকে বাছাই করে নিয়ে আসতে হবে। আমরা করতেছি রিভার্স, দলের লোককে দিচ্ছি, দলের যে লোকটি প্রধানমন্ত্রী বা মন্ত্রীর কাছে যে বলতেছে এই লোকটা আমার খুব পরিচিত, খুব ভালো, মানে যে তদবির করতেছে, আর আপনি কে অসম্ভব ভালো বাসেন, এটা সাদাত ভাইয়ের শব্দ। খুব যে মন্ত্রী যখন দেখলো যে বাপ এই লোক আমাকে ভালোবাসে, আর আরেকজন বলতেছে এ ভালো লোক, নিয়ে নাও। ওই যে 5 ঘন্টাও টাইম দেয় না তার ফাইলটা দেখার। ফাইল দেখার আগে ফাইলের প্রথম পাতায় সই হয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনি যদি মার্ক করেন, প্রতিটি ক্ষেত্রে এই ঘটনাটি ঘটছে। আর আমি ওই যে আপনাকে বললাম এখানে আসার আগে হাতির ঝিলের ঘটনা বললাম, যে সব তথ্য কিন্তু প্রধানমন্ত্রীর ওখানে যায় না। এবং যায় না কিভাবে যায় না, আমি এটা এর আগে অনেকগুলি জায়গায় বলেছি। দেয়ালে লেখা আছে পোস্টার লাগাইবেন না, তথ্যটি আমরা দিতেছি নার উপরে হাত রেখে, যে পড়েন আপনি, আমি কিন্তু হাত দিয়ে রেখেছি নার উপরে। তাহলে পুরা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে। আমাকে বলেন যে প্ল্যানটি আজ পর্যন্ত এখনো পাস হয় নাই, সেই প্ল্যানটি আমার দুই প্রধানমন্ত্রী, একজন না, দুই প্রধানমন্ত্রী, একজন ফাউন্ডেশন দিলেন, একজন উদ্বোধন করলেন। তাহলে এই দুই প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় অন্যায় কাজের সাথে তাকে জড়িত করা হলো। তাহলে এই প্রধানমন্ত্রীর অফিসে শক্তিশালী মানুষ রয়েছে, সবচেয়ে জ্ঞানীগুণী ব্যক্তিরা রয়েছে, তাদের একজনও কি প্রধানমন্ত্রীকে বলতে পারলো না যে এই জায়গায় আপনার যাওয়া উচিত না? একটা লোক নাই।
আমি ধরে নেব যে প্রধানমন্ত্রীর চারপাশে সত্যি কথা বলার জন্য একজন মানুষেরও জন্ম হয় নাই? আমার কাছে তো তাই মনে হয়। প্রধানমন্ত্রীকে যদি বলা হতো যে এটির প্ল্যান পাস হয় না, প্রধানমন্ত্রী দুটি কাজ করতে পারতেন। 2 ঘন্টার ভিতরে প্ল্যান পাস করো, তারপরে আমি যাব। আরেকটা হতে পারে তোমরা কি আমার যা খুশি তাই করব। আমরা তো আমার নেত্রীকে আমি তো ওইভাবে মনে করি না। আমাদের দলের কোন রাজনৈতিক দলই এই ধরনের রিস্ক নেবে না। তারপরে ঘটনাগুলি ঘটছে কেন? ঘটার পিছনে ওই যে সাদাত ভাইয়ের যে অ্যানালাইসিস, আমরা দুটি ক্ষেত্রে একজন সেক্রেটারি সিলেক্ট করেন, তো সিলেক্ট করার সময় একজন যে বলছে উনি খুব ভালো মানুষ, আরেকজন বলছে আপনাকে অসম্ভব ভালোবাসে। হয়তো খোঁজ নিলে দেখবেন যে পুকুরের ইলিশ মাছও তার বাড়িতে পৌঁছানো হয়েছে। এই যে ঘটনাটা ঘটছে প্রথম 2-4 দিন হয়তো হতে পারে, কিন্তু অহরহ ঘটে যাচ্ছে। এই যে যুদ্ধাপরাধীদেরকে নিয়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি, আজকে আবার বলবো যে পৃথিবীর ইতিহাসে কি আমাকে কেউ দেখাতে পারবে যে আমার পিতাকে আমার সামনে হত্যা করা হলো, অসংখ্য লোক দেখলো, কোর্টে বিচার উঠলো, যুদ্ধাপরাধীদের বিচার উঠলো, সেখানে তার 10 বছর জেল হওয়ার জন্য সে অ্যাপিল করতে পারলো, আর সে ছাড়া পেয়ে গেল আমি মুবাশশির আমার পিতার হত্যা জন্য ওকে আপিল করে ওকে আটকাতে পারবো না। পৃথিবীর কোথাও আছে কিনা যেখানে 350 এমপি আইনটি তৈরি করেছেন বা আইনের সাথে জড়িত ছিলেন, তারা কেউ দেখেন নাই? আপনি আমাকে এই যে একটু আগে বললেন, আমি আবার আরেকটা তথ্য বলি, যারা সাক্ষী দিচ্ছে তারা ভয়ে সাক্ষী দিতে আসে না। আমরা তো কোর্টে যাই, কোর্টে দেখেছি সাক্ষী আছে, আমার লয়ার বলছে সাক্ষী আসে নাই। কি ব্যাপার? সাক্ষী বলছে আমি সাক্ষী দেব না, লয়ার যে বলছে যে সাক্ষী আসে নাই। ঘটনা কি? যা সারা রাত আমাদেরকে থ্রেট করে গেছে, পুলিশের সাথে যোগাযোগ করা হলো সব লোককে সাক্ষী সিকিউরিটি দেওয়ার জন্য। ওনারা সরাসরি বলে দিচ্ছেন সব লোককে সিকিউরিটি দেওয়া আমাদের সম্ভব না। বাংলাদেশের কত লোককে আপনারা সিকিউরিটি দিতেছেন? এই 300 এমপির চেয়েও ইম্পর্টেন্ট ছিল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে যে ব্যক্তিটি সাক্ষী দিচ্ছে তার সমস্ত ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছিল রাষ্ট্রের দায়িত্ব। এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যে এই পুলিশ অফিসার বাংলাদেশের পুলিশ অফিসার হয়েছেন এবং ওপেনলি উনি বলতে পারেন যে এই যুদ্ধাপরাধীদের সাক্ষী? ধন্যবাদ। এগুলিরই কিন্তু এগুলির কারণেই এই মানুষগুলি সাহস পেয়েছে। জি ধন্যবাদ মুবাশশির হোসেন। আমরা শাহরিয়ার ভাই আপনার কাছে আসবো, আরেকটু স্পেসিফিক আমাদের বিষয়ে যদি আমরা আসি আজকে যেটা আলোচনা করছিলাম। এবং দেখেন যে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তিনিও কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, কি বলবো, মানে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। এবং এটিও অভিযোগ আছে যে তখনকার যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন তিনি এই ভুয়া সার্টিফিকেটগুলো দেওয়ার ব্যাপারে তাদের সাহায্য করেছিলেন। কি বলবেন? আমরা তো যেটা সাদাত ভাই বললেন, এই মুক্তিযোদ্ধাদের ভুয়া সার্টিফিকেটের ব্যাপারটা এটা 72 সাল থেকেই শুরু হয়েছে। যে জেনারেল ওসমানের সই করা দেখলাম, তারপর আমাদের ওই যে সচিব তসলিম আহমেদের সই করা দেখলাম, এগুলো তো তখন থেকেই শুরু হয়েছে। কিন্তু 96 সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এলেন তখন কিন্তু একটা নিয়ম করেছিলেন যে মুক্তিযোদ্ধা সংসদ, যারা মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, কমান্ডার, ডেপুটি কমান্ডার, তারা সত্যায়িত করবেন মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে, এটা ভেরিফাইড হবে, তারপর প্রধানমন্ত্রী স্বাক্ষর করা শহীদ মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে। এবং সেই প্রক্রিয়ার সঙ্গে মুক্তিবার্তায় আমি তখন যুক্ত ছিলাম, এবং মুক্তিবার্তায় ধারাবাহিকভাবে এই যাচাই বাছাই করে এগুলো ছাপা হয়েছে। প্রায় 2.25 লাখের মতন মুক্তিযোদ্ধা তখন তালিকা তৈরি করা হয়েছিল। পরে যা দেখা গেল যে ওইখানেও কিছু জেনুইন মুক্তিযোদ্ধার নাম যুক্ত হয়নি, হয়তো তারা দেশের বাইরে ছিলেন বা অন্য কোনো কারণে, এবং কিছু ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া গেল। এবার যখন এরপর তো বিএনপি জামাতের আমলে তো জানি আরেক ঘটনা ঘটেছে, আপনি জামাতকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে, বিএনপির কর্মীদেরকে দেওয়া হয়েছে, এগুলো তেলেশমাতি হয়েছে। শেখ হাসিনা সরকার যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলেন তখন কিন্তু এটা একটা আলোচনা হয়েছে যে কিভাবে তালিকাটা তৈরি করতে হবে এবং যাচাই বাছাইটা কি হবে। আমরা অনেকগুলো তালিকা পর্যালোচনা করে ওই যে ভারত থেকে আনা তালিকা এবং অন্যান্যগুলো দেখে আমরা দেখলাম যে ওই মুক্তি বার্তা যেটা করেছিল শেখ হাসিনার প্রথম আমলে, সেইটাকেই স্ট্যান্ডার্ড রেখে আমরা বলেছিলাম যে যেটা মুক্তি বার্তায় যাদের নাম আছে সেখানে যাদের ভুয়া বলে মনে হচ্ছে সেটা দেখুন, বাদ দিন, এবং যাদের নাম বাদ গেছে সেটা যুক্ত করুন, কিন্তু মোটামুটি সেটাই রাখুন। কারণ একটা কথা আমি বারবার বলছি যে আপনি মুক্তিযোদ্ধাদের যদি সম্মান দিতে না পারেন
সম্মান দিয়ে না কিন্তু তাদেরকে অপমান করবেন না। আপনি একজন রাজাকারকে অমুক্তিযোদ্ধাকে আপনি সনদ দিয়ে কি করছেন? গোটা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান করছেন। তো এই যে ঘটনাটা ক্রমাগত, একটা তো ধরুন ৭৫-এর পর থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন, অপমান এগুলো আমরা দেখেছি, কিন্তু মহাজোট সরকার যে জোট মহাজোট মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগ সরকারের সময় যদি এই ধরনের দুর্নীতির ঘটনা ঘটে, মুক্তিযোদ্ধাদের এ ধরনের অবমূল্যায়ন বা মুক্তিযুদ্ধের এ ধরনের অপমান বা অবমূল্যায়ন হয়, তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? যে সচিবের কথা উল্লেখ করলেন, সেই সচিব তো শুধু যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এখন কিন্তু গোটাটা মন্ত্রণালয় নিয়ে গেছে, এখানে সংসদের কোনো ভূমিকা নেই। মন্ত্রণালয় মানে কতগুলো আমলা, এটা সাদ্দাত ভাই কিছু মনে করবেন না। এখন এই আমলারা যখন মুক্তিযোদ্ধা বা মন্ত্রণালয় দিচ্ছেন কাদেরকে? আমি তো বললাম ওই যে প্রথম এই সরকারের আমলে যে 3জন আমরা 4জন আমরা সচিব দেখছি, একজন মাত্র সচিব আমরা পেয়েছি যার মুক্তিযুদ্ধের প্রতি তার দায়বদ্ধতা আছে, বাকি কারো কিন্তু সেই দায়বদ্ধতা আমরা দেখিনি। আমরা তো নিয়মিতভাবে আমাদের কাজ করতে হচ্ছে মন্ত্রণালয়ের সঙ্গে, এবং তাদের মধ্যে ওই যে ক্রেস্টের সোনাচুরি থেকে শুরু করে সম্মাননার, বিদেশিদের আমরা রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছি, এইসব দুর্নীতি থেকে শুরু করে সর্বশেষ সচিব নিজেই, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব নিজেই নিজেকে সার্টিফিকেট দিয়ে দিলেন। এবং একজন মুক্তিযোদ্ধার আত্মহত্যার জন্য দায়ী, সেটাও একজন সচিব, সেটা এখানে আমরা আলোচনা করেছি যে একজন মুক্তিযোদ্ধা আত্মহত্যা করছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবকে দায়ী করে। তো এই যে মন্ত্রণালয়ে যে আমলারা এখন সিদ্ধান্ত নিচ্ছেন কাকে সার্টিফিকেট দেবেন কাকে দেবেন না, এবং এর সঙ্গে আমি একটু যুক্ত করতে চাইছি যে সর্বশেষ যেটা হলো 13 বছরের নিচে কাউকে মুক্তিযোদ্ধা সনদ দেবেন না, কিসের ভিত্তিতে আমলারা এই সিদ্ধান্ত নিচ্ছেন? মোর্শেদ, আপনি নিজে ছবি বানান, আমি ভারতের আর্কাইভ থেকে যে ফুটেজগুলো এনেছি মুক্তিযুদ্ধে, নিউজ রিলগুলো, সেখানে আপনি দেখবেন স্ক্যান করে 10 বছর 11 বছর 12 বছরের ছেলেরা মুক্তিযুদ্ধে শুধু বীরত্বপূর্ণ অবদানও রাখেনি, তারা শহীদ হয়েছে, আত্মত্যাগ করেছে। তাজউদ্দিনের সে বিখ্যাত ফুটেজটি দেখুন, ক্যাম্পে গেছেন, যখন বাচ্চা ছেলেটার বীরত্বের কথা বলা হলো, তার কত হার্ডলি সে ছবি দেখে মনে হয় 10 কি 11 বছর বয়স, তার মাথায় রেখে তাজউদ্দিন আহমেদ তাকে আশীর্বাদ করছেন। তো এদেরকে কে অধিকার দিয়েছে যে এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য যে 13 বছরের নিচে হলে আমি সনদ দেব না? তার মানে 13 বছরের নিচে যে কিশোর মুক্তিযোদ্ধাদের আপনি সনদ দেবেন না, এটা আপনি সিদ্ধান্ত নিলেন। কে সিদ্ধান্ত নিচ্ছেন? একজন সচিব বা একজন উপসচিব, যুগ্ম সচিব, যাই হোক, কতিপয় আমলা। আমরা বারবার বলছি, কে জানবেন এটা যে মুক্তিযুদ্ধের ওই রণাঙ্গনে যিনি অধিনায়ক ছিলেন, উপ অধিনায়ক ছিলেন, যার অধীনে কোম্পানি কমান্ডার বলুন বা জেলা কমান্ডার বলুন, উপজেলা কমান্ডার যেই থাকুন না কেন, তিনি তো জানবেন তার অধীনে কে মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে গ্রাসরুটের যে ইয়েটা, সেই প্রক্রিয়াটাকে বাদ দিয়ে এখন এত আমলাতান্ত্রিক করেছি, তার ফলে তো এটাই হচ্ছে, আমলারা নিজেরা নিজেদের মধ্যে নিচ্ছে। কিন্তু সবচেয়ে আপত্তিকর যেটা হচ্ছে, ক্ষোভের বিষয় হচ্ছে, যারা এই সনদটা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আপনি যতক্ষণ পর্যন্ত এই ভুয়া সনদ যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা না দেন, এই ভুয়া সনদ দেওয়া কখনো আপনি বন্ধ করতে পারবেন না। যিনি ভুয়া সনদ নিয়েছেন তিনি যত বড় অপরাধী, আমি বলবো যিনি দিয়েছেন তিনি তার চেয়ে বড় অপরাধী। তো এইটা তো হচ্ছে, জানছি, কিন্তু আমরা ওই যে সাদাত ভাই যে ইয়ের কথাটা বললেন, ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তার কথা বললেন, যে অ্যাপয়েন্টমেন্ট, আমরা তখনই দাবি করেছিলাম, ঠিক আছে, সে তো জানা গেল, এটা সে তো আমাদের চাচামেচিতে কিন্তু কোনোই কাজ হয়নি। যখন আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা আমির হোসেন আমু যখন বললেন, আরে এই লোক তো সে বিএল কলেজে বরিশালে আমার বিরুদ্ধে সে ইলেকশন করেছে, তখন ছাত্র সংঘ ছিল, ইসলামী ছাত্র সংঘ, তখন তাকে সরকারে টনক নড়ল। আমরা কিন্তু তার আগেই প্রতিবাদ করেছি, আমাদের কথা সরকার শোনেনি। কিন্তু তখন আমরা একটা দাবি করেছিলাম যে এত বড় একটা সেনসিটিভ পজিশনে, গুরুত্বপূর্ণ একটা পদে তাকে কে নিয়োগ দিয়েছে, কারা কোন বিবেচনায় নিয়োগ দিয়েছে, এটা তদন্ত করুন। সেই তদন্ত কিন্তু এখন হয়নি। এখন এই ভুয়া মুক্তিযোদ্ধাদের এই সচিবদেরকে বা উপসচিব, যুগ্ম সচিব আমরা দেখলাম যাদেরকে তারা সনদ দিয়েছে, সরকারের তো একটা ভাবমূর্তি তো নষ্ট হয়েছে, তো কোনো সন্দেহ নেই। কিন্তু কারা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে খুঁজে বার করেছে, শাস্তি দিয়েছি। এখন ওই যে ক্রেস্টের যে সোনাচুরি, কিছুই হয়নি। জি, আমরা আবার আসবো। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে রফিক। জি, আমার প্রশ্নটা হলো যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে গেছে, সার্টিফিকেট নিয়ে গেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে,
চট্টগ্রাম বন্দর বলেন, রেল বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে এরকম ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে কিনা এবং তাদের বহিষ্কার করা হবে কিনা। ধন্যবাদ আমরা সেটি আসলে আলোচনা করছি। তো আমি আবার ডক্টর সাদাত হোসেন আপনার কাছে আসবো যে আসলে অ্যাকশন যেটা উনি বললেন, অ্যাকশন কিন্তু আমরা দেখছি না। এবং আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে একেবারে সম্প্রতি 1 সেপ্টেম্বরের নিউজ এটা, যে পুলিশে চাকরি করার জন্য 20 জন অ্যাপ্লাই করেছিল এবং তাদের মধ্যে তাদের মুক্তিযোদ্ধা সনদ পরীক্ষা করে দেখা গেছে ভুয়া, এবং সেই 20 জনের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং তার মধ্যে 14 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এই 1 সেপ্টেম্বর, আজকে 4 তারিখ, 3 দিন আগের ঘটনা। তো এখন এদের বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাহলে ওরা কিভাবে, ওদের বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারি? আমি একটা এরকম আলোচনায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন, তার সাথে আমরা আলোচনা করছিলাম, তো উনি কিন্তু কথা বলছিলেন। আপনি জানেন যে মাননীয় মন্ত্রী কিন্তু একেবারে টপ মোস্ট মুক্তিযোদ্ধা। ইনফ্যাক্ট গাজীপুরের যে শুরু হয়, উনি হি ওয়াজ দ্য লিডার টাইপ। তো উনি বলছেন যে আমরা এগুলি শুরু করব, কিন্তু আমাদের তো আস্তে আস্তে আগাইতে হবে। আমরা সচিবদের এই জিনিসটা ধরেছি, আমরা কাজ করছি, একসাথে এতগুলি জিনিস এসে গেছে। উনি বলছিলেন যে করবে, এখন ভিতরে ভিতরে কাজ কিছু হচ্ছে কিনা আমি জানি না, তবে অ্যাকশন তো নিতে হবে। এটা তো একটা প্রথম জাস্ট চাকরির থেকে যে আপনি সরিয়ে দিলেন, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরপরে এটা তো একটা যে জালিয়াতি, এনি মানে ক্রিমিনাল মধ্যে এটা জালিয়াতি, তারপরে এটা ফলস কি বলে ঘোষণা বা ফলস স্টেটমেন্ট। তো এগুলির জন্য তো ভিন্ন করে অ্যাকশন নিতে হবে, সেটা হবে আপনার ক্রিমিনাল অ্যাকশন, এবং সেটা কিন্তু আবার ইন্টারেস্টিংলি ওইটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে ইনিশিয়েটিভ নিতে হবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের কথা মন্ত্রী কারেক্টলি বলছিলেন যে এটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, তারা এটা অ্যাকশন নেবে, এবং সেইভাবে অ্যাকশন হয়েছে। কিন্তু এই যেটা মানে বিপিসির অনুযায়ী যে অ্যাকশনটা ফৌজদারি মাধ্যমে নিতে হবে, সেটা কিন্তু ইনিশিয়েট করতে হবে মিনিস্ট্রি। আমরা আশা করব যে তারা এই জিনিসটা করছে। তবে অনেক সময় যেটা হয়, নানান রকম পলিটিক্যাল নানান রকম অ্যাডমিনিস্ট্রেটিভ নানান রকম কনসিডারেশন এসে যায়, অনেক জেনেও কিছু করা যায় না। মেবি আমরা এটা আলোচনা পরে করব যে সরকার কেন করতে পারে না, তখন এগুলি ডিটেল আলাপ করা যাবে, জেনেও কিছু করা যায় না। জি, মোবাশ্বের হোসেন, আসলে যে দেখেন যে যেটা সারিয়ার ভাই বলছিলেন যে এর আগে যে সোনা জালিয়াতির যে ব্যাপার ঘটলো সেটাও ধামাচাপা পড়ে গেছে, কোনো অ্যাকশন আমরা দেখলাম না। আবার এইগুলো তো দুর্নীতি, এটিও দুর্নীতি। এবং এই যে সম্প্রতি আজকে যে রিপোর্টটা বেরিয়েছে যে মার্কিন একটি সংস্থা IRI, তারা যে একটা রিপোর্ট দিয়েছে জনমত জরিপ, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনসমর্থন বেড়েছে বা সরকারের জনসমর্থন বেড়েছে, কিন্তু তারা সবচেয়ে বেশি টার্গেট করেছে যেই পয়েন্টটা, সেটা হচ্ছে দুর্নীতি। তো এই দুর্নীতির বিষয় তো আমরা আজকে আলোচনা করছি, আপনি কি বলবেন? আপনি আলোচনার একটা জায়গায় খুব ইন্টারেস্টিং জিনিস বলেছেন। আগের মন্ত্রী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তো সরওয়ার্দী উদ্যানে যে গ্লাস টাওয়ারটা হচ্ছে, ওই কমিটিতে আমি, জামিলুর রেজা সাহেব, মুনতাসির মামুন, রবিউল ভাই আমরা ছিলাম। তো ওনার ওখানে আমরা মিটিং করলে আমরা যে রেজুলেশন করতাম, পরের দিন দেখতাম কমপ্লিটলি রিভার্স রেজুলেশন করছে মন্ত্রী। দুদিন আমি ওনাকে একদম সরাসরি গালিগালাজ করছে। থার্ড ডেতে বলছে যে আপনি কি চাচ্ছেন আমাদের জামিলুর রেজা সাহেব কনভেনার স্যার পর্যন্ত রাগারাগি করেছে। এক পর্যায়ে আমরা মাঠে মিটিং করতাম, ওনার অফিসে করা শুরু করলাম যাতে কোনো যুক্তি না দেখাতে পারে। জামিলুর রেজা সাহেব পর্যন্ত আমি একদিন বললাম যে দেখেন, আপনি কি চাচ্ছেন যে আমাদের কাঁধে বন্দুক রেখে আপনি এই সব কাজ কুকাজ করতে থাকবেন? না না, এইটা সেটা। তারপর আবার যে কে সেই, আমি একদিন যে সোজাসুজি আমার চরিত্র যা, আমি ওখানে রেজিগনেশন লেটার লিখে ফালাই দিয়ে চলে আসছি। পরের দিন জামিলুর রেজা সাহেব ওখানে ওই দিন করেন, পরের দিন জামিলুর রেজা সাহেব, রবিউল ভাই, মুনতাসির মামুন সব রেজিগনেশন দিছে। এরপরের ঘটনাটা খুব ইন্টারেস্টিং। একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রবিউল ভাই, জামিলুর রেজা সাহেব এনাদের সাথে দেখা হয়েছে। তো রবিউল ভাই অথবা জামিলুর রেজা স্যার বলছেন আমরা কিন্তু ওই ইয়ের থেকে রিজাইন দিয়েছি। নেত্রী কি বলেছেন জানেন, যদি রবিউল ভাইয়ের কথা ঠিক হয়ে থাকে,
বলছে হ্যাঁ হ্যাঁ শুনছি আপনাদের কার নাম উপরে থাকবে আর কার নাম নিচে থাকবে এই নিয়ে আপনারা ঝগড়া করে রিজাইন দিচ্ছেন। হু টোল্ড হিম, টোল্ড হার? এখন বুঝতে পারেন যে এই মানুষটি, এবং সেদিন আমি বলেছিলাম যে এই লোক এমন অকাজ করবে, একদম আমি টেলিভিশনে বলছিলাম যে এই লোক এমন অকাজ করবে যাতে আমাদের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এন্ড ইট হ্যাপেন্ড। যে লোক জামিলুর রেজা সাহেবের মতন মানুষ, মুনতাসির মামুন, রবিউল ভাইয়ের মতন শ্রদ্ধাশীল মানুষকে নেত্রীর সামনে উপস্থাপন করেছে যে এনাদের কার নাম উপরে হবে, সেই ঝগড়াতে নাকি দল বেঁধে রিজাইন দিয়েছে। এখন আপনি বুঝতে পারেন যে আমরা কোন অবস্থার ভিতরে আছি। তবে সব কিছু দেখে আমরা মনে করি যে দেখেন, আমি বেশ কিছুদিন ধরে একটি কথা বলেছি যে সব সময় আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু 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 বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর এখন বিড়ি সিগারেট এগুলির ভিতরে বঙ্গবন্ধু নাম দেওয়া খালি বাকি আছে। এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনা হচ্ছে যারা সবচেয়ে বেশি সুযোগ নিতে চাচ্ছে তারা এই কাজটি করছে। এবং একটি কথা বলা হয়, একটা সাহিত্যের ভিতরে আমি পড়েছিলাম, যখন চোরকে পুলিশ ধাওয়া করে চোর চোর বলে, এই চোর রাস্তার মোড় ঘুরে নিজেই চোর চোর বলে চিৎকার করা আরম্ভ করে। নাও উই আর ফেসিং দ্যাট প্রবলেম। এই মানুষগুলিকে আমরা চিনতে পারছি না, আপনার পাশে দাঁড়িয়ে চোর 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 করে চিৎকার করছে। তাই আমরা এই জায়গায় কিন্তু স্বাভাবিক অবস্থায় আমাদের যা হওয়ার কথা তার চেয়ে বেশি অনেক বেশি সজাগ হতে হবে। আমরা যুদ্ধ অপরাধীদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম মুক্তিযুদ্ধের সময়। আমি একটি কথা বারবার বলি যে স্বাধীনতা যুদ্ধ সবচেয়ে সহজ কাজ ছিল, কারণ আমরা এনিমি চিনতাম, এনিমির অবস্থান জানতাম। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মাত্র দুটি কাজ ছিল, সিম্পল দুটি কাজ, কিল দেম অর ডাই। এবং উই নো আর এন্টায়ার কান্ট্রি ওয়াজ বিহাইন্ড আস। এখন বঙ্গবন্ধুর প্রথম সেকেন্ড কথাটার কথা বলি, এবার প্রথম কথাটা বলি যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, দ্য টাফেস্ট থিং ইজ গোয়িং অন। এই যে এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা এবং যারা এই কাজটি করছেন তারা শত্রু চেনেন না, চারপাশে শত্রু, তার ঘরের ভিতরে শত্রু, এমনকি তার একেবারে নিকট আত্মীয় শত্রু, তার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হচ্ছে। ভুল ভ্রান্তি হবে, কিন্তু যুদ্ধে ধরা পড়ার সাথে সাথে আমরা আগে কি করেছি, রাজাকার ধরেছি 5 মিনিটের ভিতরে ফিনিশ করে দিয়েছি। আপনি যদি যুদ্ধকালীন অবস্থা চিন্তা করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা মুক্তিযুদ্ধের পরে যেভাবে লাইন দিয়ে ফাঁসি লটকানো হয়েছে এ তো পৃথিবীর ইতিহাসে আছেই। আর বাংলাদেশে হয়েছে তার রিভার্স। বাংলাদেশের সশস্ত্র বাহিনী পৃথিবীর ইতিহাসে হাইয়েস্ট মুক্তিযোদ্ধাদেরকে, হাইয়েস্ট নাম্বার অফ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। হত্যা করে থামে নাই, দুইজন প্রেসিডেন্টকেও হত্যা করতে হয়েছে তাদের। এই যে অবস্থাটা তৈরি করা হয়েছিল, সেই সুযোগ, সেই জায়গা থেকে তো আমরা এখন বের হয়ে আসতে পারি নাই। আমরা তো তার মানে আর্মি বন্ধ করে দাও, পুলিশ বন্ধ করে দাও, জনগণকে সেক্রেটারি বাদ দিয়ে দাও, তাও না। কিন্তু যে জায়গায় যে মানুষগুলি এই কাজ করতেছে, আপনি দেখালেন যে 18 জন পুলিশের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাহলে এই সেক্রেটারি সাহেবদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার কাজটি শুরু করলেও তো আমি বুঝতাম। আমাদের এখানে আইনের শাসনের বিরাট ব্যত্যয়। আমি আবারও বলবো, ডিউ রেসপেক্ট, যে দেশের শহরে রাজধানীতে মাননীয় প্রধানমন্ত্রী বসবাস করেন, রাষ্ট্রপতি বসবাস করেন এবং প্রধান বিচারপতি বসবাস করেন, সেই প্রধান বিচারপতির বাড়ির সামনে দিয়ে মন্ত্রী, পাতিমন্ত্রী, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, পুলিশের কর্মকর্তা উল্টা দিক দিয়ে গাড়ি চালায় যায়। আমি আবার খারাপ করে বলি যে বৃদ্ধাঙ্গুল দেখায়, চিফ জাস্টিসকে বৃদ্ধাঙ্গুল দেখায় তারা গাড়ি চালিয়ে যায়। অসহায় চিফ জাস্টিস দেখেন, কিছুই করতে পারেন না। আমার প্রশ্ন, সব প্রণোদিত হয়ে ওনারা তো অনেক পানিশমেন্ট দেন, 2 জন মন্ত্রীকে 2 ঘন্টার জন্য জেল দিতে পারেন না কেন? যদি দিতে না পারেন, এগুলির জন্য আপনাকে তৈরি থাকতে হবে, কোনো বিকল্প নাই। আর মানুষ, এর পরিণতি হচ্ছে আরো সবচেয়ে খারাপ। মানুষ যখন বিচারের প্রতি আস্থা হারাবে, তখন মানুষ নিজের হাতে বিচার তুলে নেবে, এবং বিচারটা আরো বেশি কখন তুলবে, মানুষ যত আর্থিকভাবে সচ্ছল হবে তত বিচারের গতি যদি আপনি দ্রুত না করতে পারেন, আজকের যে অবস্থা আমরা চোখের সামনে দেখছি, এটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আমার সন্তানকে কেউ হত্যা করবে বা মারবে, আমি তো পুলিশের কাছে যাব না, আমি মাস্তান লাগায় ওই লোককে মারবো। এন্ড দ্যাট ইজ হ্যাপেনিং এভরিওয়্যার। এই যে আপনি তথ্যটি দিলেন, এই তথ্যটি আপনার মাধ্যমে সারা বাংলাদেশে গেল,
সরকারের আনাচে কানাচে গেল, বিচার যদি না হয়, এই তথ্য যদি গোপন থাকতো সেটাই বরং ভালো ছিল। যেহেতু এটা উন্মোচিত হয়েছে, এটার যদি বিচার না হয়, বিচারের পদ্ধতি শুরু না হয়, এটার পরিণতি কিন্তু ভয়াবহ। জি শাহরির ভাই, না ওই যেটা আমরা দেখছি যে এর আগের যে মন্ত্রী তার বিরুদ্ধে তো অভিযোগগুলো আমরা জানি, এই সোনার কেলেঙ্কারি থেকে শুরু করে অনেক অভিযোগ, যেটা মুবাশ্শির ভাই বললেন চমৎকারভাবে। কিন্তু তাকে তো এখন আবার তিনি ওই সংসদীয় কমিটিরও চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। না, সমস্যাটা উনি আমাদের অভিজ্ঞ ব্যক্তিত্ব, ঠিকই আছে। সমস্যাটা আমাদের কোথায় দেখুন, যে ৭৫-এর পর থেকে গোটা বাংলাদেশে পর্বটা দেখুন, ৪৪ বছরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কত বছর ক্ষমতায় ছিল এবং মুক্তিযুদ্ধের বিরোধীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কত বছর ক্ষমতায় ছিল। বলতে গেলে ও ১/৩ সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ শাসন করেছে এবং ২/৩ সময় ৪৪ বছরে বাংলাদেশ শাসিত হয়েছে ওদের দ্বারা। এবং ওরা যখনই ক্ষমতায় ছিল, বিশেষ করে গোটা প্রশাসনের যে জামাতিকরণটা, এটা কিন্তু আমরা একেবারে ৭৯ সাল থেকে আমরা দেখছি। ৭৫-এর পর তো হয়েছেই, ৭৯ যে জামাত যখন আত্মপ্রকাশ করলো, তারা পরিকল্পনা নিয়েছে কোন সার্ভিসে তারা কতজন কর্মীকে তারা পাঠাবে। সিভিল প্রশাসন বলুন, পুলিশ বলুন, আর্মি বলুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা ওকালতি পড়বার জন্য, ব্যারিস্টারি পড়বার জন্য স্কলারশিপ দিয়ে বিলেতে পাঠাবে। এগুলো সব তাদের ছক্কাটা, সর্বত্র তারা বসে আছে। এখন তারা প্রভাবিত করছে সরকারকে, মন্ত্রীদেরকে, দলকে, দলের মধ্যে দলে দলে ঢুকছে। জামাতিকরণ এখন বিএনপি, তো আমি সবসময় বলি বিএনপির জামাতিকরণটা শেষ হয়েছে, এখন জামাত আওয়ামী লীগের জামাতিকরণে ব্যস্ত হয়েছে। এখন অ্যাকশনগুলো যখন নেওয়া হয় না, তখন কিন্তু আমাদের এটাই হয় যে কাকে আমি অ্যাকশন নেওয়ার দায়িত্ব দিয়েছি, সে কেন অ্যাকশন নেব। ওই যে বঙ্কিমচন্দ্রের ভাষায় যদি আমি একটু ঘুরিয়ে বলি, সচিবকে সচিব না দেখিলে কে দেখিবে। এখন আমি তো সচিবকে তদন্ত করার জন্য আরেকজন সচিবকে দিচ্ছে, সাদাত ভাই এটা ভালো বলতে পারবেন। এখন সচিব তো সচিবের স্বার্থ দেখবে, তার কাছে তো দেশের স্বার্থ বা তার অন্য সরকারের যে মর্যাদার বিষয়, এটা তো বড় কথা নয়। আমাদের এখানে ওইটাই হয়ে গেছে যে অ্যাকাউন্টেবিলিটি, তিনি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে সচিবদের জন্য। সাদাত ভাই, কোন জায়গাতে অ্যাকাউন্টেবিলিটি আছে আপনি বলুন? দুর্নীতির একটার পর একটা আমরা পাচ্ছি। এই যে লোকটি, যে সচিব, ভুয়া সার্টিফিকেট নিয়ে 2 বছর যে সুযোগ সুবিধাগুলো নিলেন তার ছেলের জন্য বা তার সন্তানের জন্য, নিজের জন্য তো নিয়েছেন, তার সন্তানের জন্যও নিচ্ছেন, এখন সেই সুযোগ সুবিধার কি হবে? রাষ্ট্রের যে ক্ষতিটা হলো সেই ক্ষতিপূরণটা তাকে তো দিতে হবে। তো তাই সেখানে তো আমি তো তাকে তো সেই শাস্তিটা তো দিচ্ছি না। কি করছি? বড় জোর তাকে চাকরি থেকে সরিয়ে দিচ্ছি। কি আসে যায় তাতে? চাকরি থেকে তার সুযোগ সুবিধা তো যাবতীয় তিনি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ সুবিধা তিনি নিয়েছেন। এখন শেষ মুহূর্তে তাকে চাকরি থেকে সরিয়ে বা মন্ত্রণালয় থেকে সরিয়ে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় দিচ্ছেন। ওএসডি করছেন। কি হচ্ছে? শাস্তি হচ্ছে না, জবাবদিহিতা হচ্ছে না, এবং তার ফলে এই অপরাধগুলোর প্রবণতাগুলো ক্রমাগত বাড়ছে। সেটাই আমাদের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রীকে এখন ওই জায়গাতে হাত দিতে হবে। যে আজকে যেটা হলো যে সরকারের চেয়ে, না, জরিপের মধ্যে একটা ইস্যু আছে যে সরকারের চেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী কিন্তু নিজেও একবার এই সভাতে বলেছিলেন যে আওয়ামী লীগের মধ্যে সবাইকে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। এই কথাটা তো কেন বলেছিলেন আমাদেরকে তো বুঝতে হবে। এই জায়গাতে যদি আমরা দাঁড়িয়ে দেখি আজকে যে সরকারের অবস্থাটা, আমরা প্রধানমন্ত্রীর জন্য উদ্বিগ্ন। এই যে আপনি আজকে দেখলেন যে কাগজে যে বেরোলো যে 2টো ট্রাইব্যুনাল থেকে কমিয়ে একটা ট্রাইব্যুনাল করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন শেষ যুদ্ধাপরাধী জীবিত থাকা পর্যন্ত এই বিচার চলবে। আমরা আমাদের সময় কমিয়ে দিচ্ছি। যে আমরা শারীরিক এই বিষয়ে আরেকদিন আলোচনা করব, ট্রাইব্যুনাল কেন কমানো হলো ইত্যাদি। যাই হোক, আমরা আশা করব যে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা উচ্চ পদধারী আছেন তাদের বিরুদ্ধে দৃশ্যমান উদ্যোগ সরকার নেবেন জরুরি ভিত্তিতে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।